Late last night and early today, at my direction, the United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. It's a long walk to face the wrath of American justice for Nicolas Maduro. Electricity for almost the entire country was ৩ জানুয়ারি ২০২৬ ফ্লোরিডার এক অন্ধকার ঘরে পর্দা টানিয়ে কয়েকটি স্ক্রিনের সামনে বসে আছেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না, তিনি কোনো সিনেমা দেখছেন না, তিনি লাইভ ফিডে দেখছেন হাজার হাজার মাইল দূরে চলতে থাকা একটি অতি গোপন সামরিক অভিযান। লক্ষ্য ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত একটি সুরক্ষিত বাড়ি, আর সে বাড়িতে গভীর ঘুমে আছেন ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো। তিনি তখনও জানেন না আর কিছুক্ষণের মধ্যেই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত নেমে আসতে যাচ্ছে। এর কিছুক্ষণ আগেই আমেরিকার হেলিকপ্টারগুলো সমুদ্রের উপর দিয়ে মাত্র ১০০ ফুট উচ্চতায় উড়ে ভেনেজুয়েলার আকাশসীমায় প্রবেশ করে। এত নিচ দিয়ে উড়ছিল যে রাডার পর্যন্ত সেগুলো ধরতে পারেনি। একই সময় একটি ভয়ঙ্কর সাইবার আক্রমণের মাধ্যমে পুরো কারাকাস শহরের বিদ্যুৎ ব্যবস্থা অচল করে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই রাজধানী অন্ধকারে ডুবে যায়। তারপর হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে আসা একটি শক্তিশালী ফোর্সের কমান্ডোরা নিঃশব্দে তারা মাদুরোর বাড়ির ছাদে অবতরণ করে। কোনো শব্দ না করে জানালা ভেঙে ঢুকে পড়ে বেডরুমে। মাত্র ৫ মিনিটের ভেতরে একটি স্বাধীন দেশের প্রেসিডেন্ট চলে যায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। পরে ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, পুরো ঘটনাটা তার কাছে টেলিভিশন দেখার মতোই লাগছিল, যেন তিনি কোনো শো দেখছেন। কিন্তু বাস্তবে সেটি কোনো শো ছিল না, সেটি ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে চমকে দেওয়া সামরিক অভিযান, যেখানে যুক্তরাষ্ট্র একটি সার্বভৌম দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে তার নিজের বাড়ি থেকে অপহরণ করে। আর এই পুরো অপারেশনের দায়িত্বে ছিল আমেরিকার ডেল্টা ফোর্স। যুদ্ধের ময়দানে সব সেনাই বন্দুক ধরে, কিন্তু কিছু সেনা আছে যাদের অস্তিত্বই অস্বীকার করা হয়, যাদের নাম নেই, মুখ নেই, পরিচয় নেই। তারা যুদ্ধ করে কিন্তু কখনো খবর হয় না। এই অদৃশ্য সেনার নামই ডেল্টা ফোর্স। ডেল্টা ফোর্সের অফিসিয়াল নাম ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট। এটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সবচেয়ে গোপন এবং সবচেয়ে এলিট কাউন্টার টেররিজম ইউনিট। এই ইউনিটটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সবচেয়ে গোপন ও সবচেয়ে ক্ষমতাধর শাখা, যাদের সরাসরি নির্দেশ আসে প্রেসিডেন্টের কাছ থেকে। এই অতি শক্তিশালী ফোর্স মূলত রাষ্ট্রপ্রধান বা হাই ভ্যালু টার্গেট অপারেশন চালায়, সাথে কিল মিশনস, সন্ত্রাসবিরোধী অভিযান, বিদেশে ব্ল্যাক অপারেশন, জিম্মি উদ্ধারের কাজও করে। ডেল্টা ফোর্স কোনো সাধারণ মিলিটারি ইউনিট নয়, এটি হলো প্রেসিডেন্টাল লেভেল ডিরেক্ট অ্যাকশন ফোর্স। মানে যে মিশন কংগ্রেসেও আলোচনা করা যায় না, যে অপারেশন পেন্টাগনের ফাইলেও লেখা হয় না, যে অপারেশন সরকার কখনো প্রকাশ করতে চায় না, সেখানে থাকে সব ডেল্টা ফোর্সের সদস্যরা। এই বাহিনীর প্রয়োজনীয়তা তৈরি হয় ৭০-এর দশকে, যখন পৃথিবীর চেহারা দ্রুত বদলে যাচ্ছিল। বিমান ছিনতাই, রাষ্ট্রপ্রধান অপহরণ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সবকিছুই একসাথে মাথাচাড়া দিয়ে ওঠে। বিশেষ করে ১৯৭২ সালের মিউনিক অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের হত্যাকাণ্ড পুরো পশ্চিমা বিশ্বকে নাড়িয়ে দেয়। তখন আমেরিকা বুঝতে পারে ভবিষ্যতের যুদ্ধ আর সীমান্তে হবে না, যুদ্ধ হবে শহরের ভেতর, সাধারণ মানুষের মাঝখানে। কিন্তু তখন আমেরিকার কাছে কোনো ইউনিট ছিল না যারা আইন, কূটনীতি আর আন্তর্জাতিক সীমারেখার বাইরে গিয়ে কাজ করতে পারবে। এই শূন্যতা পূরণ করেন কর্নেল চার্লস ব্যাকউইথ। তিনি ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিস বা SAS এর সাথে কাজ করেছিলেন এবং নিজের চোখে দেখেছিলেন কিভাবে ছোট একটি দল নিঃশব্দে অসম্ভব কাজ করে ফেলতে পারে। আমেরিকায় ফিরে এসে তিনি বছরের পর বছর লড়াই করেন এমন একটি ইউনিট তৈরি করার জন্য যারা ঠিক SAS এর মতো কাজ করবে, কিন্তু তাও আবার আমেরিকার প্রয়োজন অনুযায়ী। অবশেষে ১৯৭৭ সালে জন্ম নেয় ডেল্টা ফোর্স। প্রশ্ন আসতে পারে, ডেল্টা ফোর্সের সিলেকশন প্রক্রিয়াটা আসলে কেমন? বলে রাখা ভালো, ডেল্টা ফোর্সের সিলেকশন প্রক্রিয়া পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মিলিটারি সিলেকশনের একটি।
এখানে সাধারণ সৈন্যের কোনো জায়গা নেই। কেবলমাত্র অভিজ্ঞ স্পেশাল ফোর্স, রেঞ্জার বা এয়ারবোর্ন ইউনিটের সদস্যরাই আবেদন করতে পারে, কিন্তু আবেদন করলেই কেউ নির্বাচিত হয় না। বাছাই প্রক্রিয়াটি এমনভাবে তৈরি করা হয় যাতে শরীর নয়, মানুষের মন ভেঙে পরীক্ষা করা যায়। ডেল্টা ফোর্সে যোগ দেওয়া মানে নিজের পুরনো পরিচয় মুছে ফেলা। দিনের পর দিন না খেয়ে পাহাড়ে হাঁটতে হয়, ভারী বোঝা কাঁধে নিয়ে অজানা পথে এগোতে হয়, গম্ভীর অবস্থায় সিদ্ধান্ত নিতে হয়। কাউকে বলা হয় না কত দূর যেতে হবে বা কখন শেষ হবে। এখানে দেখা হয় একজন মানুষ ভেঙে পড়ার পর আবার দাঁড়াতে পারে কিনা। যারা এই বাছাই পেরিয়ে আসে তাদের জন্য অপেক্ষা করে আরো কঠিন বাস্তবতা, ট্রেনিং। ডেল্টা ফোর্সের প্রশিক্ষণ মানে বাস্তব যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর রিহার্সাল। লাইফ বুলেট ব্যবহার করে ট্রেনিং দেওয়া হয়, যেখানে ভুল মানেই মৃত্যু। বাস্তব শহরের মতো করে তৈরি করা হয় কিল হাউস, প্লেন, সাবওয়ে, স্কুল, অফিস। প্রতিটি পরিস্থিতিতে শেখানো হয় 1 সেকেন্ডের ভেতর সিদ্ধান্ত নিতে, শব্দ ছাড়াই চলতে, অন্ধকারে শত্রুর উপস্থিতি অনুভব করতে। এখানে তারা সৈন্য হিসেবে নয়, শিকারী হিসেবেই তৈরি হয়। কিন্তু এই ডেল্টা ফোর্স আসলে কতটা শক্তিশালী? ডেল্টা ফোর্সের সবচেয়ে বড় শক্তি হলো তাদের অনুমতি। তারা এমন একটি ইউনিট যারা চাইলেই কোনো সার্বভৌম দেশের ভেতর ঢুকে সেই দেশের সরকারকে না জানিয়েই অপারেশন চালাতে পারে। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ, কূটনৈতিক নিয়ম এসব তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, কারণ তারা সরাসরি প্রেসিডেন্টের নির্দেশে কাজ করে। কূটনীতি যখন ব্যর্থ হয় তখনই ডেল্টা ফোর্স মাঠে নামে। ইতিহাসে ডেল্টা ফোর্স জড়িত এমন অনেকগুলো অপারেশন আছে, যেগুলোর কিছু জানা যায়, আবার বেশিরভাগই গোপন। ইরানে মার্কিন জিম্মি উদ্ধারের ব্যর্থ প্রচেষ্টা থেকে শুরু করে সোমালিয়ার ভয়ঙ্কর ব্ল্যাক হক ডাউন যুদ্ধ, আফগানিস্তান এবং ইরাকে রাতের অন্ধকারে চালানো অসংখ্য নাইট রেইড, সব জায়গায় তাদের ছায়া আছে। অনেক ক্ষেত্রে সরকার কখনোই স্বীকার করে না যে সেখানে ডেল্টা ফোর্স উপস্থিত ছিল। অনেক মিশন আছে যেগুলোর কথা সরকার স্বীকার করলে আন্তর্জাতিক রাজনীতি কেঁপে উঠবে, তাই সেগুলো থেকে যায় ডিনেয়েবল অপারেশন হিসেবে। 1980 সালে ইরান হোস্টেস সংকটের সময় একটি অপারেশন চালানো হয়েছিল, যেটা পরে ব্যর্থ অপারেশন ঈগল ক্ল নামে পরিচিত হয়। এই ব্যর্থতার পর ডেল্টা ফোর্সের ভেতর সম্পূর্ণ নতুন একটি গোপন শাখা তৈরি হয়, যাদের কাজ ছিল ভবিষ্যতে এমন অপারেশন চালানো যাদের ব্যর্থতার সুযোগ শূন্যের কাছাকাছি। এই ইউনিট পরবর্তী দশকে মধ্যপ্রাচ্যে এমন সব অপারেশন চালায় যেগুলোর কোনো লিখিত রেকর্ড নেই। 9/11-এর পর আফগানিস্তানের ডেল্টা ফোর্স কার্যত ছায়া সরকারের মতো কাজ করেছে। তারা এমন সব নাইট রেড চালিয়েছে যেগুলো কোনো যুদ্ধ রিপোর্ট নেই। অনেক তালেবান কমান্ডার এবং আল কায়দা অপারেটিভকে ধরে নিয়ে যাওয়া হয়, যাদের নাম কখনো গ্রেফতার তালিকায় ওঠেনি, আবার অনেকের অস্তিত্ব পরদিন থেকেই মুছে গিয়েছিল। সবচেয়ে বিতর্কিত গোপন অপারেশনগুলোর একটি ছিল পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে চালানো একাধিক ক্রস বর্ডার রেইড। অফিসিয়ালি বলা হয় এসব ড্রোন স্ট্রাইক বা স্থানীয় সংঘাতের ফল, কিন্তু বিভিন্ন সামরিক বিশ্লেষক মনে করেন এসব অভিযানের পেছনে ডেল্টা ফোর্সের গ্রাউন্ড টিম সক্রিয় ছিল। পাকিস্তান সরকার কখনো এই বিষয়ে সরাসরি কথা বলেনি, কারণ সত্য প্রকাশ পেলে দুই দেশের সম্পর্ক ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতো। ডেল্টা ফোর্সের অপারেশনগুলোর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এগুলোর কোনো শেষ নেই। একটি অপারেশন শেষ হওয়া মানে আরেকটি শুরু হওয়া, কারণ তাদের কাজ যুদ্ধে জেতা নয়, বরং এমন পরিস্থিতি তৈরি করা যেখানে শত্রু যুদ্ধ শুরু করার আগেই হেরে যায়। এই কারণে ডেল্টা ফোর্সকে বলা হয় আধুনিক বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ছায়া। তারা ইতিহাসের পাতায় নাম লেখে না, কিন্তু ইতিহাসের গতিপথ তাদের হাতেই বদলে যায়।